15ই আগস্ট এলে মানে বঙ্গবন্ধুর কথা বিশেষভাবে মনে পড়ে। বিশেষ করে 15ই আগস্টের যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে, যে নৃশংসভাবে তাকে হত্যা করা হয়েছে। বলা হয় আমাদের সেনাবাহিনীর কিছু বিপথগামী সদস্য, সেনাবাহিনীর কাজই তো এটা, দেখি যে এরা বিভিন্ন সময় হত্যা করেই থাকে। সো বিপথগামী বলাটা কতটুকু যৌক্তিকতা আছে সেটি একটি। আর 15ই আগস্টের সাথে এই বর্তমান এখন যে সময় চলছে আমাদের, এটার সাথে মিল অমিল কতটুকু দেখেন? জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগস্ট মাস বহু কারণেই বাঙালি জাতির কাছে অনেক বেশি স্মরণীয়, শোকাবহ মাস হিসেবে চিরদিন পরিগণিত হবে। তবে আজকে আগস্ট মাসের 3 তারিখ, 75-এর আগস্ট মাসের 3 তারিখে কিন্তু বঙ্গবন্ধু নিহত হন। উনি নিহত হয়েছেন 15ই আগস্ট 1950। ঠিক আছে, হ্যাঁ। কাজেই শোকাবহ দিনটা শুরু হয়েছে 15ই আগস্ট 75 সালে। আজকে শুধু আমি বলবো যে 15ই আগস্ট থেকে বাংলাদেশের ইতিহাসের মূল ধারা পরিবর্তন হতে শুরু করেছে। ভুল শুদ্ধ মিলিয়ে, ভালো খারাপ মিলিয়ে, সবকিছু মিলিয়ে আমাকে একজনে জিজ্ঞাসা করেছিল যে বাংলাদেশের এই 54 বছরের সবচেয়ে ভালো সরকার কোনটি। আমি খুব সুস্পষ্টভাবে উত্তর দিয়েছিলাম, এটা বোধহয় বছর খানেক হবে। আমি বলেছিলাম আমার কাছে 72 সনের মানে তাজউদ্দিন আহমদ 71 সনের যে 22শে ডিসেম্বর আসলেন, তারপর যে সরকার করলেন এবং যে সরকারের দায়িত্ব নিলেন পরে 12ই জানুয়ারি 1972 সনে বঙ্গবন্ধু সরকার, ভালোই মন্দ মিলে 54 বছরে ওই সরকারটি কি শ্রেষ্ঠ সরকার। তাদের ভুল ত্রুটি আছে, সেই ব্যাপারে বিতর্ক হবে ইতিহাসে, কিন্তু তাদের মতো ত্যাগী, গুণী, জ্ঞানী মানুষ কোন সরকারে ছিল 72-এর সরকারের মধ্যে। এর মধ্যে ত্রুটি আছে, আপনি বাকশাল ত্রুটি নিয়ে সমালোচনা করতে পারেন, বঙ্গবন্ধু ইত্যাদি অনেক কিছু আছে, কিন্তু সরকারটা ছিল। তো সেই অবস্থাতে ওই বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশ ভিন্ন পথে পরিচালিত, এবং সেই ভিন্ন পরিচালিত হওয়ার পথ পরিক্রমায় আজকে 54 বছর পরে এসে বলতে হয় যে বাংলাদেশ তার পথেই হারিয়ে ফেলেছে। এটা স্বাধীন বাংলাদেশ বলে চেনা যায় না, এটা কোনো স্বাধীন দেশ, এটা অনিশ্চিত একটা, কি বলবো, অনিশ্চিত গন্তব্যের দিকে আমরা যাচ্ছি। এটা একটা, কি বলবো, এটা মানুষের কাছে সারা পৃথিবীতে এটা কোনো দেশ, এটার কোনো সরকার নাই, এটার কোনো আইন নাই, আদালত নাই, কোনো ধরনের খুঁটি নাই, কিচ্ছু নেই, সভ্যতা নাই, সংস্কৃতি নাই, কে নেতা কেউ জানে না। প্রতিদিন প্রতি মুহূর্তে সারাদিন ভোর থেকে উঠে রাত্র 12টা পর্যন্ত শুধু হইচই, গন্ডগোল, শুধু মব, শুধু চান্দাবাজি, দান্দাবাজি, কোনাকুনি ইত্যাদি ইত্যাদি। এর বাইরে কিছু আছে এই দেশ এখন আর মনে। অর্থাৎ আমি যে কথাটা বলতে চাই, এই দেশ এখন পথ হারায় ফেলছে, এখন সেই পথে কবে তুলতে কে পারবে আমি জানি। জি জি, ধন্যবাদ। ধন্যবাদ। যে দেশ ছিল ভালোই মন্দ মিলে, সেই দেশের পরিবর্তনের মধ্য দিয়ে আজকে দেশ শেষ হয়ে গেছে। জি জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। 15 তারিখ পর্যন্ত আমাদের এই চ্যানেল 16 থেকে আমরা বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো আমাদের এই অনুষ্ঠানের মধ্য থেকে, এবং আপনারা অনেকেই আমাদেরকে মন্তব্য করে পাঠাচ্ছেন। ফজলুর রহমান সাহেব যে কথাটি বললেন, 15ই আগস্টের পর বাংলাদেশ পথ হারিয়েছে এবং বাংলাদেশ আসলেই পথ হারিয়েছে, এবং এখন বাংলাদেশ যে অবস্থায় যেখানে আছে, বাংলাদেশের সংবিধান নেই, বাংলাদেশের গণতন্ত্র নেই, বাংলাদেশে মব ভায়োলেন্সের কথা বলা হচ্ছে। আমাদের আজকের সাবজেক্ট হচ্ছে মিছিল, মিটিং, সমাবেশ, মহাসমাবেশ, জনগণের নাভিশ্বাস।
মিছিল, মিছিল, সমাবেশ, মহাসমাবেশ, জনগণের নাভিশ্বাস, প্রতি মুহূর্তে প্রতি কথায় আন্দোলন, রাস্তা বন্ধ, হরতাল নেই, কিন্তু যানজট, মানুষের কষ্ট। ঢাকা শহরে যত মানুষ আছে, ঢাকা শহরে এই মানুষ জায়গা দিতে পারছে না। আবার ঢাকার বাইরে থেকে নিয়ে আসা হয়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিয়ে আসা হয়, ঢাকাকে আরো 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 কষ্টকর একটা শহরে পরিণত করা হয়। আজকে ছাত্র দলের একটা সমাবেশ গেছে, এনসিপির একটা সমাবেশ গেছে, ছাত্র দলের ওখানে বহু মানুষ হয়েছে অনেকে বলছেন, আবার এনসিপির ওখানে নাকি 10 লক্ষ মানুষ আসার কথা ছিল, কত লক্ষ হয়েছে আমি এখান থেকে আর জানি না। তবে এই সব কিছু মিলিয়ে আবার 5 তারিখ মহাসমাবেশ আসছে জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বক্তব্য দেবেন, জুলাই ঘোষণাপত্র তিনি উপস্থাপন করবেন, পাঠ করবেন। সেই আবার 2টা ট্রেন অলরেডি সরি 8 জোড়া ট্রেন মানে 16টাই তো না, 8 জোড়া ট্রেন বরাদ্দ করা হয়েছে এবং সরকারিভাবে সেটির টাকা দেয়া হচ্ছে। অনুষ্ঠানটা সরকারিভাবেই হবে। 30,45,000 টাকা ট্রেন ভাড়া দেওয়া হচ্ছে, বাসে আসবে, নানানভাবে ঢাকা শহরে আবার 5 তারিখে বহু মানুষ ঢুকবে, মানে এখন থেকে আবার ঢাকা অস্থিতিশীল হবে। এই সব কিছু মিলিয়ে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, আমাদের বীর মুক্তিযোদ্ধা, আজকের অতিথি, আপনার কি মনে হচ্ছে, ঢাকাবাসীর কি আর সুখ শান্তিতে থাকার কোনো সুযোগ নেই? আমি বুঝি না ব্যাপারটা, যে আমরা 5ই আগস্ট গতবার যে জয়টা করলাম, আমরা বললাম ফ্যাসিস্ট হাসিনা চলে গেছে, পালিয়ে গেছে, তার সরকারের পতন হয়েছে, তারা চিরদিনের জন্য ধ্বংস হয়ে গেছে। আমি খুব ক্লিয়ারলি বলি, এর মধ্য দিয়ে গত 1 বছর চলে গেছে আমাদের কিচ্ছা কাহিনী, এবং কিচ্ছা কাহিনীর শেষ প্রান্তে এসে আজকে 3 অগাস্ট, 1 বছর, আর মাত্র একদিন পরেই 5ই আগস্ট। এই 1 বছরের মধ্যে তো আমি খুব ক্লিয়ারলি, এই 1 বছরের মধ্যে আমার কাছে মনে হয়েছে গত কয়েকদিন যাবত এটা একটা দেশে একটা উৎপাত চলতেছে, বিশেষ করে এনসিপি নামে যে পার্টিটা সারা দেশব্যাপী তারা ওই যে কি জনসংযোগ করার নামে প্রথমে মিলিটারি, ট্যাঙ্ক, এমনকি কুত্তা বাহিনী, কুকুর বাহিনী, যেটা প্রধানমন্ত্রীকে সাধারণত প্রেসিডেন্ট কোথাও গেলে পুলিশ, এরপরে 900 পুলিশের গার্ড, লোক হয় 15 জন, এবং সবাইকে ডেকে ডেকে এনে বলা হলো গত 1 মাস ঢাকায় আসবেন লাখে লাখে, আমরা সেখান থেকে আমরা জুলাই ঘোষণা দিব। হ্যাঁ, তো সেই জুলাই ঘোষণার মধ্যে দেখলাম আজকে যারা আসলেন, মেনলি 2টা সমাবেশ হয়েছে আজকে। একটা হলো জাতীয়তাবাদী ছাত্র দলের ডিক্লেয়ার্ড সমাবেশ ছিল তাদের শহীদ মিনারে। এটা এনসিপি তাদের কাছে চাইলো, ভাই না, শহীদ মিনারটা আমাদের জন্য ছেড়ে দেন। ছাত্র দল সেটা ছেড়ে দিল, ছেড়ে দিয়ে ছাত্র দল একটা বিশাল একটা ছাত্র সমাবেশ করল, এবং এটা এই গত 1 বছরের যে বিপ্লব বলেন আর আন্দোলন বলেন আর গণ আন্দোলন বলেন, এটাকে তারা মনে করলো এবং আগামী দিনে এই পথে চলার জন্য নিজেরা শপথ গ্রহণ করল। এবং সেইখানে দলের নেতা জনাব তারেক রহমান সাহেব, মহাসচিব সহ নেতারা সবাই বক্তব্য রাখে। আরেকটা সমাবেশ হয়েছে, এটা এর চেয়ে অনেক বড়, মারাত্মক সমাবেশ, এটা মহাসমাবেশের চেয়ে মারাত্মক সমাবেশ হয়েছে, ওটা শহীদ মিনারে। 10 লক্ষ নাকি মানুষ। অনেকে মনে করে স্টেজে যত নেতা ছিল, এই ছিল মহাসমাবেশ হলে পরে যত নেতা থাকে তার চেয়েও বেশি, আর সামনে যারা ছিল সেই সংখ্যাটা কেন জানি একটু কম হয়েছে, কারণ জ্ঞানী গুণী মানুষের কথা খুব বেশি মানুষ বুঝে না, তো কাজে খুব বেশি মানুষ সেখানে যায়নি। এখন যারা এনসিপির নেতা যারা, তারা এত মহাজ্ঞানী, আমাদের বংশানুক্রমিক ভাবে বাঙালি জাতির জীবনে শত শত বছরে এই ধরনের জ্ঞানী গুণী মহাজনেরা আর আসে নাই।
এখন তারা 7 জন তারা কালকে দাবি করছিল যে তাদেরকে বীর শ্রেষ্ঠ হিসাবে ঘোষণা করতে, আর 152 জন যারা ছিল তাদেরকে বীর বিক্রম হিসাবে ঘোষণা করতে। সেই বীর শ্রেষ্ঠ এবং বীর বিক্রমরা তারা ওই শহীদ মিনারের উপরে স্টেজে ছিলেন, আর নিচে 105 লোক, অনেকে বলে 500 হবে না, তো সারা দেশ থেকে তারা তো 500 হবে, কারণ ছাত্র দলের মিটিং ভাঙ্গার পরে কিছু উৎসুক জনতা ওইটা দেখতে গেছে। আচ্ছা আচ্ছা কথাটা বুঝছেন? সেইখানে প্রায় 100 লোক আরো আসছে। সেই কারণে আমি বলছি যে 1000 খানেক লোক তাদের হয়েছিল শেষ পর্যন্ত যখন নাহিদ সাহেব বক্তৃতা করে। হ্যাঁ, তো সেই অবস্থায় দাঁড়ায়া অনেকে বলে না 3000 লোক হয়েছিল, আমি বললাম 3000, অনেকে বলে 5000 হয়েছিল, এটা সর্বোচ্চ। আমার গণায় হোক আর মানুষের গণা হোক আর সাংবাদিকের গণায় হোক, আমি যদি ছেলেদেরকে সম্মান করার জন্য বলি যে 5000 লোক হয়েছিল, 5000 লোককে যদি আজকে 18 কোটি মানুষের দেশে মহাসমাবেশ বলে ঘোষণা করতে হয়, তাইলে এটা তো পিঁপড়াকেও পাখি বলতে হয়। অবস্থাটা এইরকম, তারা একটা মহাসমাবেশে অনেক কিছু ঘোষণা দিছে এবং আগামী তাদের ঘোষণা অনুযায়ী হয়তোবা জনাব মোহাম্মদ ইউনূস সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন এবং তার সঙ্গে রাজনৈতিক দলগুলো হয়তোবা প্রায় অনেক ব্যাপারে একমত থাকবেন। তবে আমার ধারণা এই আগস্ট কেন্দ্রিক গত 24 সন থেকে এবারের 25 সন পর্যন্ত যা হচ্ছে, একটা দেশে, একটা রাষ্ট্রে, একটা জাতিতে এই ধরনের ঘটনা কোথাও পৃথিবীতে কোনো দেশে হয় বলে আমার জানা নাই। এবং এই দেশটা ধ্বংস হয়ে যাচ্ছে। এই দেশে কোনো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনো লেখাপড়া নাই। এই দেশে অফিস, আদালত, সচিবালয়ে কোনো চাকরি বাকরি কর্ম নাই। এই দেশের সমস্ত কিছু বন্ধ হয়ে আছে। এই দেশে যখন যে মনে করে যে আমি এটা বন্ধ করে দিব, শাহবাগ সে বন্ধ করে দিতে পারে, আমি প্রস্তাব বন্ধ করে দিব, সে বন্ধ করে দিতে পারে। এই যে ফ্রি স্টাইল কান্ট্রি, এই ফ্রি স্টাইল কান্ট্রি বোধহয় পৃথিবীতে কোথাও আছে বলে আমার জানা নাই। আচ্ছা, আমি মাঝখানে একটা প্রশ্ন করি, শুধু ওই যে আপনার শরীর খারাপ মনে হয় একটু, আমি সেটা বুঝতে পারছি। একটা প্রশ্ন করতে চাই যে হ্যাঁ, সারা দেশে তারা জনসংযোগ করেছে, মিছিল মিটিং করেছে, সারা দেশে সমাবেশ করেছে, করে ঢাকা শহরে এসছে, শহীদ মিনারে দাঁড়িয়েছে, সেখানে নতুন বাংলাদেশের ইশতেহার, এইটা আমরা কি বাংলাদেশে আছি না অন্য কোথাও আছি? নতুন বাংলাদেশ বলতে কোনটা বোঝাতে চাচ্ছে? বাংলাদেশ মানে, প্রশ্নটা আবার দয়া করে করুন। নতুন বাংলাদেশ ঘোষণা, নতুন বাংলাদেশের ইশতেহার তারা আজকে পাঠ করেছে শহীদ মিনার থেকে। নতুন বাংলাদেশ, আমরা তো বাংলাদেশেই আছি মনে হয়, তাহলে আমাদের নতুন বাংলাদেশ আর কি দরকার? এটা কোন বাংলাদেশ চাচ্ছে? এই বাংলাদেশটাকে যারা 47-এ বিশ্বাস করে, আচ্ছা 1947 সনের 14 আগস্ট যারা বিশ্বাস করে এটা এদের বাংলাদেশ, তারা বানাইতে চায়। এবং ওই বাংলাদেশের এই নতুন সংস্করণ হলো 24। 71-কে যারা স্বীকার করে না যে 71 একটা যুদ্ধ হয়েছিল এবং বাংলাদেশ হয়েছিল, তারা মনে করে যে এইটা নতুন বাংলাদেশ। আর আমরা মনে করি না, 1000 বছর ধরে বাঙালি জাতি ছিল, রাষ্ট্র ছিল না। আমরা যুদ্ধ করে 1971 সনে 30 লক্ষ লোকের জীবনের মাধ্যমে, সমস্ত কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে একটা রাষ্ট্র সৃষ্টি করেছিলাম, যেখানে পাকিস্তানি হানাদার বাহিনীর রেসকোর্স ময়দানে আজকে যেখানে ওই শিবিরের ছেলেরা গান গায়, ওইখানে তাদের পূর্বপুরুষেরা আমাদের কাছে আত্মসমর্পণ করেছিল 93,000। সেই যে বাংলাদেশ 16ই ডিসেম্বরে যেখানে সূর্য উদিত হয়েছিল, যুদ্ধ শুরু হয়েছিল 26-এ। কাজেই ওই বাংলাদেশেই আসল বাংলাদেশ। এখন যারা নতুন বাংলাদেশ বলতে চায়, কি বলতে চায় আমি জানি না, তবে আমার ধারণা, এবং এটা সবাই বুঝে, এরা পাকিস্তানের সেই পূর্বপুরুষদেরকে এরা স্মরণ করে এটাকে নতুন বাংলাদেশ বলতে চায়। প্রিয় দর্শক, আপনারা যারা যুক্ত হয়েছেন প্লিজ একটু লাইভটি শেয়ার করে দিবেন। আর রওশন আহমেদ তিনি লিখেছেন বীর মুক্তি, হ্যাঁ
বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে স্যালুট। জি ধন্যবাদ আপনাকে। আমি সূর্য, তিনি বলছেন স্যার একজন বিএনপি পন্থী আইনজীবী হয়ে আদালতে কিভাবে আওয়ামী লীগ পন্থী আইনজীবীদের মারধর করা হয়, এটা কেন বন্ধ করতে পারছেন না? জি ধন্যবাদ আপনাকে। উম, অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন। আমার ইডিয়ট ক্লাব, মাই গড, ইসমাইল ভাই আপনার সাথে কথা বলতে চাই। জি কেমন আছেন? জি ভালো আছেন আশা করি। সহজ মিয়া তিনি বলছেন দেশের প্রয়োজনে মুক্তিযোদ্ধারা আবার এক হয়ে আন্দোলনের ডাক দেন, সাধারণ জনগণ আপনাদের সাথে আছে। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ শফিউজ্জামান রানা, ডক্টর ইউনুসকে আল্লাহ ক্ষমা করবে না। জি ধন্যবাদ আপনাকে। আমাদের ফাহিম এম এ এল, যতদিন রবে পদ্মা মেঘনা যমুনা বহমান, ততদিন অমর তুমি শেখ মুজিবুর রহমান। জি ধন্যবাদ আপনাকে। রূপসী বাংলা, হাইকোর্টে বিচারকরা জামিন দিচ্ছে না, এই বিষয়ে ফজলু ভাই কিছু বলবেন কিনা? জি ধন্যবাদ আপনাকে। ধানমন্ডি 32, ফজলু ভাইয়ের কাছে প্রশ্ন, গত এক বছরে বিএনপিকে রাজনৈতিকভাবে পথ হারিয়েছে, কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সুজাত মানিক খন্দকার, অসংখ্য ধন্যবাদ খন্দকার ইসমাইল ভাইকে। আমার একজন পছন্দের মানুষ অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব আমার সালাম নেবেন। জি আপনাকে সালাম দিয়েছে, ধন্যবাদ আপনাকে। যে ক্লাইন ঢাকাবাসী এটাই চেয়েছিল 5 তারিখে, এখন সমস্যা কোথায়? জি জি ধন্যবাদ আপনাকে। তৈয়ব শুভ্র, বাংলাদেশ এখন মৌলবাদীদের দখলে, ধন্যবাদ আপনাকে। দেন বিডি বিডি মেধা না কোটা, মেধা মেধা মেধা, এখন দেখছি কোটির বদলে কোটি রয়ে গেছে, মানে কোটা রয়ে গেছে। জি ধন্যবাদ। কোটাই বাংলা, আজকে এনসিপির মহাসমাবেশে শত শত লোকের সমাগম হয়েছে, শত শত, হ্যাঁ সমাবেশ, মহাসমাবেশে শত শত লোক হয়েছে, ধন্যবাদ আপনাকে। যুবলীগ, ইউনুসের বিদায় ঘন্টা বেজে গেছে। জি ধন্যবাদ আপনাকে। সন্দীপ 24, আগেই ভালো ছিলাম, ইউনুস হটাও, দেশ বাঁচাও, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। জি ধন্যবাদ আপনাকে। আবুল কালাম আজাদ, ফজলুর সাহেবের কাছে প্রশ্ন, সাবেক ছাত্রলীগ সভাপতি মুজিবুদ্দৌল আওয়ামী লীগ ছেড়ে দিল কেন? জি ধন্যবাদ আপনাকে। সাদ্দাম হুসেন, শহীদ জিয়ার বাংলাদেশে আওয়ামী লীগের ঠাঁই নেই, ধন্যবাদ আপনাকে সাদ্দাম সাহেব। আবু নাসের, একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই 16 বছর, শুধু লম্বা লম্বা কথা। জি ধন্যবাদ আপনাকে, খুব ভালো বলেছেন। জি বলে যান বলে যান। মোহাম্মদ সাদাত হুসাইন, সবাই একটু গঠনমূলক সমালোচনা করলে ভালো। বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুর রহমান সাহেবকে ধন্যবাদ। মুন্না তুমি দেখাইতে থাকো, আমি আমাদের জি আক্তার জামান, আসসালামু আলাইকুম, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান সাহেবকে শ্রদ্ধা ও সালাম। জি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আক্তার জামান। বাংলা বিএনপি নেতা মির্জা ফখরুল, আচ্ছা মুন্না তুমি দেখাইতে থাকো, আমি কথা বলতে থাকি। আচ্ছা জি স্যার, ওই যে 5 তারিখ আমাদের মহান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি ওই যে 5 তারিখে জুলাই ঘোষণা করবেন তিনি সরকারিভাবে সংসদ ভবনের সামনে, সেই দিনকে নিয়ে ঢাকা শহরে আসার জন্য বাংলাদেশ 11 সরকারি ট্রেনগুলো সব ভাড়া নেওয়া হয়েছে। বলা হচ্ছে লক্ষ লক্ষ টাকা দিবে, রেল মন্ত্রণালয় বলছে আমরা টাকা পাবো, ভাড়া দেব। সো যেই আসুক আসুক, জামাত ইসলামীর আগে নিয়েছে, ছাত্রদল নিয়েছে আজকে। এখন 5 তারিখে ডক্টর ইউনূস সাহেবের ঘোষণায় কি পরিবর্তন আসতে পারে? 5 তারিখে ঘোষণা ভালো কিছু আসবে এটা আমি মনে করি। আমার অভিজ্ঞতা বলে ইউনূস সাহেব যাই দেয় বাংলাদেশের বিপক্ষে ঘোষণা। বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি, সাহিত্য, ইতিহাস, সংবিধান, এই সব কিছু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ঘোষণা যাই দেয়, কারণ তারা এই কাজটা করার জন্যই মূলত ক্ষমতাটাকে কুক্ষিগত করছে। 5ই আগস্ট ঘটাইছে, যেখানে বাংলার কোটি কোটি মানুষের ধারণা ছিল 5ই আগস্ট গণতন্ত্র ব্রেক করবে, শেখ হাসিনার পতনের পরে দেশে সুন্দর একটা ইলেকশন হবে, মেজরিটি পার্টির হাতে ক্ষমতা হস্তান্তরিত হবে এবং ট্রেনটা সঠিক লাইনে উঠবে, গণতন্ত্র দেশে প্র্যাকটিস শুরু হবে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্ররা আবার লেখাপড়ায় নিজেদের মনোনিবেশ করবে। তার বিপরীতে ইউনূস সাহেব গত 1 বছর যা করেছেন, আগামী 5 তারিখে উনি যে ঘোষণা দিবেন, এই ঘোষণা এই দেশের সর্বনাশ ছাড়া কিছু হবে বলে আমি মনে করি। তবে আমি উনার বিবেকের কাছে বা শুভবুদ্ধির কাছে, উনার বয়স 85 বছর, উনি শান্তিতে নোবেল লরিয়েট, উনি আমার চেয়ে অনেক বড়, আমি বড় ভাই হিসাবে ওনাকে অনুরোধ করব, অনেক করছেন, আর সর্বনাশ করেন না দেশে, আল্লাহর দোয়াই লাগে আপনি আর সর্বনাশ করেন না। আর কোনো ব্যতিক্রম তুমি ঘোষণা না দিয়া একটা ঘোষণা শুধু আপনি দেন, আগামী কত তারিখে ইলেকশন হবে,
এবং সেই ইলেকশন কিভাবে কিভাবে হবে এই ডাইরেকশনটা আপনি দিয়ে দেন মানুষকে, এবং মানুষকে আহ্বান জানান যে আপনারা নির্বাচনে, জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন হবে নিরপেক্ষ এবং সুষ্ঠু। আমি ওনার কাছ থেকে এটা আশা করতেছিলাম, কিন্তু আমার কাছে যেন মনে হয় উনি ব্যতিক্রম কিছু ঘোষণা করবেন, যে ব্যতিক্রম ঘোষণার মধ্য দিয়ে এই দেশ আবার অন্ধকারের কালো মানে কালো গহ্বরে আবার ঢুকে যেতে পারে কিনা আমি খুব ভীত। আর ভালো লাগে না ভাই, প্রতিদিন দিনে রাইতে 24 ঘন্টা শুধু দুশ্চিন্তা, দুঃসময় এবং দেশের একটা অশান্তিকর অবস্থা। আর ভালো লাগে না ভাই, আর ভালো লাগে না। আমার কাছে মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষের আর কোনো কাম নাই মিছিল মিটিং করা ছাড়া। বাংলাদেশের যুবকদের আর কোনো কাজ নাই এনসিপির সান্দাবাজি, ধান্দাবাজি, রান্দাবাজি করা ছাড়া। স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বাদ দিয়ে রাজনীতি কইরা ওসি ডিসি এসপির অফিসে, ইউনোর অফিসে গিয়া তাদেরকে ধমক দেওয়া ছাড়া আর এই দেশটাকে একটা, কি বলবো আপনাকে, একটা সাংঘাতিক ধরনের একটা অসভ্য দেশে পরিণত করা ছাড়া যুবকদের আর কোন কাজ আছে বলে আমার মনে হয়। আমার কাছে মনে হয় না এই দেশে ভালো যুবকেরা কবে আসবে। কবে আসবে সেই যুবক, যে যুবক দেশকে ভালোবাসবে, দেশের মানুষকে ভালোবাসবে, দেশের ভবিষ্যতের জন্য কাজ করবে, সত্য এবং ন্যায়ের পক্ষে সাহসিকতার সঙ্গে জ্ঞান অর্জনের জন্য নিজেকে নিয়োজিত করবে। আমার দেশে সেই ছাত্র যুবক কবে আসবে আমি সেটাই দেখতে চাই। সেই রাজনীতি কবে আসবে যে রাজনীতি পরস্পরের প্রতি শ্রদ্ধা, পরস্পরের প্রতি বন্ধুত্ব, যে রাজনীতি দেশের মানুষের মুক্তির জন্য মানুষকে মুক্তি সংগ্রামে উদ্বুদ্ধ করবে, সেই রাজনীতি কবে আসবে আমি এটা বুঝি না। জি, আপনার মধ্য থেকে ভিতর থেকে যে তার নাম ফিরসে রানা বুদলে একটা ফজলুর রহমান বুদয় ভুয়া মুক্তিযুদ্ধ। না রে বাবা, তোমার বাপের যুদ্ধ করছে, এগুলা কয় না বাবা। দেখাও তো কে বলছে, কে বলছে দেখি। এর আগেরটা মুন্নার আগেরটা দেখাও। এই যে এটা 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 শাহজালাল নামটা তো খুব সুন্দর, কিন্তু ওই যে হ্যাঁ বাবা মা যে শিক্ষা দিবে নিশ্চয়ই সেই শিক্ষা পাবেন। বাবা মার বদনাম করবেন না। হ্যাঁ, ভালো লেখা থাকতে ভালো কিছু লিখবেন। ফজলুর রহমান ভুয়া মুক্তিযুদ্ধ, মনের কথা কইছো বাবা, এটা ঠিক না। আমি ভুয়া মুক্তিযুদ্ধ না বাবা। তোমার বাপ যদি জীবিত তাকে জিজ্ঞাসা করো। এইটা আপনি বলতে হবে না, আপনি বলতে হবে না। শিক্ষা দীক্ষার অভাব আছে এবং পারিবারিক শিক্ষা। অন্য কথা বলো বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দর কথা বললেন, সুন্দর কথা বললেন, সুন্দরভাবে কমেন্টস করার চেষ্টা করেন ভাইয়া। পড়াশোনা যদি করে থাকেন, মনে এটা সব পড়াশোনা যদি করে থাকেন ওই যে, তাহলে সেইভাবে লেখার চেষ্টা করবেন। আমরাও সেটা পড়বো, পড়তেও ভালো লাগবে। হ্যাঁ, এগুলো করে না, করবেন না, এগুলো বলবেন না। ঠিক আছে, আচ্ছা যাও, এগুলো লোকে বলে এই যে এখন আমি যেটা বলতে চাই, আপনি যে কথাটি বলেছেন এটা খুবই ভালো লেগেছে, যে আর ভালো লাগে না, এটা কিন্তু অনেকের মনের কথা।